বাংলাদেশ তুরস্ক যৌথ প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত। প্রতি বছর হবে পররাষ্ট্র পর্যায়ে বৈঠক। তারেক রহমানের সঙ্গে হাকান ফিদানের সাক্ষাৎ। পুশিন ঘিরো সীমান্ত উত্তেজনা 24 ঘন্টায় 8 জেলা দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, রুখে দিলে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে আনসার সদস্য মোতায়েন। আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা, ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন। রামেসা ধর্ষণ হত্যা মামলার রায় রবিবার দ্রুত কার্যকর চান বাবা। শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগ চান পেশাজীবীরা। টাস্ক ফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের। আর দিনে 6 শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধের কারণ দর্শানোর নোটিশ আইনসম্মত নয়, দাবি আইনজীবীর। দ্রুত জবাব না পেলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। 7তলা 8তলা 9তলা পর্যন্ত মশা উঠে। কখনোই আমরা দেখি না এখানে মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। চোখ রাঙাচ্ছে, ডেঙ্গু বাড়ছে আক্রান্ত। এবার ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। অভিযান চালাবে ঢাকার 2 সিটি। বাড়িতে এডিসের লার্ভা পেলে আইনি ব্যবস্থার ঘোষণা। দেখছিলেন শিরোনাম। প্রবাস সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। তুরস্ক বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাতের পর এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস উইং জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেয়ায় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এদিকে টার্কির পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ভূ রাজনীতির নতুন সমীকরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, দ্রুত পরিবর্তনশীল আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতায় হাকান ফিদানের সফরের মধ্য দিয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে ঢাকা আঙ্কারার সম্পর্ক, যা বাংলাদেশের কৌশলগত পরিসর সম্প্রসারণেও গুরুত্ব ইঙ্গিতবাহী। শাতিলা শারমেটের রিপোর্ট। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থল তুরস্ক। একদিকে ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র। সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা, শিল্প এবং আঞ্চলিক কূটনীতিতে দেশটির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব তৈরি করেছে। 3 দিনের সফরে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফর শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে। সামরিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে অবশ্যই তৃতীয় অথবা আরো দূরের দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখা দরকার। সেক্ষেত্রে বাংলাদেশের তুরস্কের সাথে সম্পর্কের জায়গাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তুরস্কের যে প্রতিরক্ষা খাতে বাংলাদেশের সহযোগিতা এর জোরদার করা অবশ্যই প্রয়োজন। অস্ত্র তৈরি করতে চায় বাংলাদেশ, হয়তো সেটাকে যৌথভাবে দেখতে পারে। বিশ্লেষকদের মতে, ন্যাটোভুক্ত একটি প্রভাবশালী রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বাংলাদেশের কৌশলগত বিকল্প ও আন্তর্জাতিক পরিসরকে সম্প্রসারিত করতে পারে। তবে আন্তর্জাতিক রাজনীতির প্রতিযোগিতামূলক বাস্তবতায় কোনো নির্দিষ্ট বলয়ের অংশ না হয়ে জাতীয় স্বার্থকে সামনে রেখে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পরামর্শ তাদের। ডিফেন্স তৈরি যে আধুনিকায়ন করা এবং এটা আধুনিক রাষ্ট্রের সাথে সহযোগিতা করে শিখতে পারি, সে কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভজনক হবে। আমাদের শুধু একটু রাজনৈতিক কৌশলের দরকার, সফলভাবে ব্যবস্থাপনা করা দরকার। যদি করা সম্ভব হয়, তাহলে আমি মনে করি যে দক্ষিণ এশিয়া এই যে
একটি পরিবর্তনের হাওয়া বইছে, সেই হাওয়ায় বাংলাদেশ কিন্তু অনেক উন্নত একটি স্তরে চলে যেতে পারে। ঢাকা আঙ্কারা সম্পর্কের অগ্রগতি এখন বাংলাদেশের কৌশলগত সক্ষমতা ও পররাষ্ট্র নীতির বিচক্ষণতার একটি পরীক্ষা বলেও মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশে চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না। বিএনপির সংসদীয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুল ফিডিংয়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা শেষে চিফ হুইপ নজরুল ইসলাম জানান, 1000 শয্যা বিশিষ্ট 5টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তি হয়েছে সরকারের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার। এই অধিবেশনে 2026-27 অর্থবছরের বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। বাজেট অধিবেশনের আগের দিন শনিবার প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিজ নিজ মন্ত্রণালয়ের 120 দিনের কার্যক্রম উপস্থাপন করেন 7 মন্ত্রী। সভা শেষে ব্রিফ করেন জাতীয় সংসদের চিফ হুইপ। জানান, স্কুল ফিডিংয়ে পচাবাসী খাবার সরবরাহের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শিক্ষা কর্মমুখর এবং কাজ শিখাবে এবং একটা মানুষ কাজ করে বেঁচে থাকতে পারে এবং রিয়েলি শিক্ষিত হতে পারে এমন কর্মসূচি প্রণয়ন করার জন্য, এমন কারিকুলাম প্রণয়ন করার জন্য। মিড ডে মিল চালু করার ক্ষেত্রে 2-1টা জায়গায় আমাদের খবর পেয়েছি যারা তারা মানসম্মত খাবার পরিবেশন করেননি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেশে চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের কোনো জায়গা হবে না, এ বিষয়ে দ্রুতই নেওয়া হবে পদক্ষেপ। সভায় এমন সিদ্ধান্ত নেয়ার কথাও জানান নুরুল ইসলাম। স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রেজেন্টেশন দিয়েছেন, তিনি একটা কথা খুব পরিষ্কারভাবে বলেছেন, দেশে চাঁদাবাজের কোনো জায়গা নেই, চাঁদাবাজের কোনো জায়গা হবে না, দেশে মাদকের কোনো জায়গা রাখা হবে না। সেই কারণে যদি কোনো মাননীয় আমাদের দলের অথবা বিদলের যেখানেই হোক না কেন, যেই লোকই অসুবিধায় তৈরি করবেন এরকম কার্যক্রম, তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অতি শীঘ্রই আপনারা সেটা দেখতে পাবেন। স্বাস্থ্য খাতের উন্নয়নে 1000 শয্যার 5টি হাসপাতাল করতে চীনের সঙ্গে চুক্তিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান চিফ হুইপ। চীনের সাথে 5টা চুক্তি হয়েছে, ইতিমধ্যে 1000 বেডের 5টা এবং এর মধ্যে নীলফামারীতে একটা হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে কমপক্ষে এর মধ্যে একটি হসপিটাল হবে শুধুমাত্র মেয়েদের জন্য। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। 14 জুন কক্সবাজারের ডুলাহাজারা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরামর্শ দেন স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের। গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে প্রান্তিক মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ চালিত এই অ্যাম্বুলেন্স তৈরি করা হবে, যার নকশা করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। ইলেকট্রিসিটিতে চলবে, এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 3 পর্যায়ে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এতে আমদানি নির্ভরতা কমবে এবং কম খরচে আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স। 1 টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষু রোগীকে উপজেলা কমপ্লেক্স আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য। ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সের ডিজাইন করা হবে এবং ধাপে ধাপে উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হবে। আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা।
বিএসএফ এর পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। 24 ঘন্টায় 8 জেলা দিয়ে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে তা রুখে দিয়েছে বিজেপি। দেশের সব সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিন রাত পাহারা দিচ্ছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন ঠেকাতে আনসার ভিডিপিও মোতায়েন করা হয়েছে। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবি সদস্যরা। দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। পুশিন বাংলাদেশের জনগণের জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে ওই 6 জন শূন্যরেখায় অবস্থান করছেন। শুধু দিনে নয়, রাতের আধারেও পুশিনের চেষ্টায় বিএসএফ। দিনাজপুরের সীমান্ত এলাকা দিয়ে 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। হিলির খাসুরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় 5 নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রুখে দেয় বিজিবি। পঞ্চগড় সীমান্তে শিশুসহ 10 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি। পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত না নেয়ায় 31 ঘণ্টা ধরে শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ ওই 10 জন। এদিকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ 9টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। দিনরাত পাহারা দিচ্ছেন তারা। আতঙ্কিত হলেও বিজিবির পাশে থেকে পুশিন রুখতে মরিয়া স্থানীয়রা। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেওয়ার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পুশিন করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা করার দরকার আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করতেছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়েও তার কাটার গেট খুলে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার 4 উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে বিজেপি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এখানকার সীমান্ত থেকেও বিএসএফ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রামেসা ধর্ষণ হত্যা মামলার রায় রবিবার দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন এই শিশুর বাবা। শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পেশাজীবীরা। পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা ও সচেতনতা তৈরির আহ্বান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্ক ফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের। একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এটা দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার আগের দিন শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিলে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা। বলেন বিচারের পাশাপাশি রায়ও দ্রুত কার্যকর করতে হবে। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি আমি প্রত্যাশা করি এবং দ্রুত থেকে দ্রুততমের ভিতরে সেই শাস্তি যেন কার্যকর হয় তা আমি দেখতে চাই। রাজধানীর শাহবাগে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে তুলে ধরা হয় দেশের প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, আর 14 বছর পর্যন্ত 85% শিশু সহিংস শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। এই যে 4.5 লাখ কেসেস এখনো যে পেন্ডিং আমরা বলছি, আমার খালি প্রশ্ন আসে, হোয়াট উইল ইট টেক এই কেসগুলার জাস্টিস দেওয়ার জন্য? সবগুলি হয়তো মিডিয়ার নজরে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে রিপোর্টগুলি সুন্দরভাবে দেওয়া যায়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে কাজ করলে নির্যাতন ও শিশু হত্যার ঘটনা কমে আসবে। ডেপুটি স্পিকার বলেন, সমন্বিত উদ্যোগেই শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং আমরা চাই আওয়াজটা উঠুক, এবং শুধুমাত্র টেবিলে না, এই আলোচনাটা আমরা যেন সোসাইটিতে ক্যারি করতে পারি। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট has the responsibility to protect our child. ইনভেস্টিগেশন এবং জাস্টিস নিশ্চিত করা যায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।
আদিন হাসপাতালে 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল বন্ধের কারণ দর্শানো নোটিশ আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির, যা আইনিভাবে মোকাবেলা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নোটিশের জবাব না দিলে রবিবারের মধ্যে হাসপাতালটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আদিন হাসপাতাল কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলায় 6 নবজাতকের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। পরে হাসপাতালটি বন্ধে শোকজ নোটিশ জারি করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে নবজাতকের মৃত্যুর জেরে আদিন হাসপাতাল বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানো নোটিশ আইনসম্মত নয় বলে দাবি করেছেন আইনজীবী শিশির মনির। এ বিষয়ে রাজধানীর একটি হোটেলে হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের কয়েকজনকে নিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। পানিশমেন্ট দিবেন অ্যাকর্ডিংস উইথ ল, দেন পানিশমেন্ট দেন, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে এটাও খেয়াল রাখতে হবে, একটা পানিশমেন্ট ইম্পোজ করতে গিয়ে ইউ শুড নট লক্ষ লক্ষ লোকের ক্ষতি করাটাও ঠিক হবে না। আইনজীবীর পক্ষে সাফাই দেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কি ধরনের সুবিধা দিবে বা দিন সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এর বাইরে কোনো সমঝোতা, কোনো চাপ সৃষ্টি করা হয় নাই। আমরা চাই যে দোষী তার শাস্তি হোক। সাংবাদিকদের সাথে যে আনটুয়ার্ড ইনসিডেন্ট ঘটেছে তার পরিপ্রেক্ষিতে দুজনকে সাসপেন্ড করা হচ্ছে। কারা তারা? প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, গোপনীয়তা রয়েছে। তারাও সমাজের একজন ব্যক্তি, তাদের নাম বলে তাদেরকে সামাজিকভাবে হেয় করা কি আপনারা চান? এদিকে স্বাস্থ্যমন্ত্রী দুপুরে বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন। কারণ দর্শানো নোটিশের জবাব না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। রবিবার বিকালের মধ্যে এরা উত্তর দিতে হবে কেন তাদের লাইসেন্স বাতিল করা হবে না। আমরা যদি সেই উত্তরে তাদের সন্তুষ্টজনক না হই, আমরা আইনানুগভাবে যতটুকুন পর্যন্ত যাওয়া দরকার আমরা ততটুকুন পর্যন্ত শাস্তির বিধান জনস্বার্থে, মানুষের জীবনের স্বার্থে আমরা নিশ্চিত করব। বৃহস্পতিবার 6 শিশু মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় নার্স, ডাক্তার, হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। অপেশাদারিত্বের কারণে 2 জনের বিরুদ্ধে সাময়িক অব্যাহতির কথা জানিয়ে নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে হাসপাতালটি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রবাস সময় আরও থাকছে। উন্নত চাকরির প্রলোভনে মালয়েশিয়া পাচারের চেষ্টা, কক্সবাজার উপকূলে ট্রলার ধাওয়া করে জব্দ, রোহিঙ্গা সহ অর্ধশত জনকে উদ্ধার, মানব পাচার চক্রের 9 সদস্য আটক। ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, মশার উপদ্রবে এখনই অতিষ্ঠ রাজধানীবাসী। বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এই জন্য নগরবাসীর অসচেতনতাকে দুষছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর আক্রান্তদের বাসা বাড়িতে স্বেচ্ছাসেবক পাঠিয়ে তথ্য সংগ্রহের পর অ্যাকশনে যেতে চায় ঢাকা উত্তর সিটি। পাভেল আমিনের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। সড়কের পাশেই যেন মশার চাষ। খোদ রাজধানীর কাঁটাবনেই দেখা মেলে এমন চিত্রের। বৃষ্টি হলেই জমে পানি, জন্মায় মশা। তবে এসব এখনো নজরে পড়েনি সিটি কর্পোরেশনের। আমরা মশার জন্য বিরক্তি হচ্ছে, মশা কামড়াচ্ছে এবং নানান রকমের মানুষের অসুখ হচ্ছে। কখনোই আমরা দেখিনি এখানে সিটি কর্পোরেশনের মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। বিগত বছরের হিসেব বলছে জুন থেকে সেপ্টেম্বর এই সময় বাড়ে ডেঙ্গুর প্রকোপ। গত কয়েকদিনের পরিসংখ্যানও দিচ্ছে জনগণকে সতর্কবার্তা। 7 তলা 8 তলা 9 তলা পর্যন্ত মশা উঠে। ফোকা দিত সকালবেলা ওই যে স্প্রে মারতো, ওই ধরনের কোনো কার্যক্রম আমাদের ওয়ার্ড বলতে দেখি না। চিকিৎসকের পরামর্শ, শুরু থেকেই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে নিয়ে ভাঙতে হবে সংক্রমণের চেইন। সে অন্তত মশারির মধ্যে থাকলো, যেন তাকে কামড়ে পরিবারের অন্য কাউকে যেন এই মশাটা কামড় দিতে না পারে। তাহলে এইটাকে প্রিভেন্ট করতে পারলে কিন্তু আমরা চেইনটাকে ব্রেক করে দিতে পারতেছি। সরু অলিগলির পুরান ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবেলায় নিচ্ছে প্রস্তুতি। এজন্য জনগণকে আগে সচেতন করতে চায় তারা। আর উত্তর সিটি আক্রান্তদের বাসা বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের পর যেতে চায় অ্যাকশনে। বৃষ্টি হলে পানি জমবে, পানি জমলে মশা হবে। তো আমরা যদি এখন এই স্বেচ্ছাসেবীর মাধ্যমে এবং আমাদের কর্মকাণ্ডে যারা জড়িত হবে তাদের মাধ্যমে এই সোর্সটাকে যদি আমি সরাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় 50% লার্ভার জমানোর জায়গাটা আমি সরাই ফেলতে পারি। বাড়ির আশেপাশে ওষুধ দেয়, কিন্তু আমরা কিন্তু বাড়ির ভিতরে কি ওষুধ দেই না। হ্যাঁ, আপনি দেখবেন আপনার ড্রয়িং রুমে যখন একটা ফুলদানি থাকবে বা একটা পানিতে ফুল ছড়ানো থাকবে, সেখানেও লার্ভা উৎপন্ন হয়ে যাচ্ছে। চিকিৎসায় ডেঙ্গু রোগী ভালো হয়, তবে প্রতিরোধ শুধুমাত্র চিকিৎসা দিয়ে সম্ভব নয়। পাড়া মহল্লায় ডেঙ্গুর এমন প্রজনন
আর বংশবিস্তার প্রতিরোধ করা না গেলে কখনোই কমবে না ডেঙ্গুর ভয়াবহতা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করেছেন চিকিৎসকরা, তাই বাসাবাড়িতে পানি জমে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে শুরু হলো বিশেষ মশক নিধন ও সচেতনতা অভিযান। এরই অংশ হিসেবে সচেতনতামূলক র্যালির আয়োজন করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বাসাবাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। আমাদের মোবাইল টিম যাবে, যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ ল্যাট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। এদিকে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। আগামী 3 মাস ব্যাপী ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হবে রাজধানী জুড়ে। 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন 5 জনকে 10 জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জরিমানা করা হবে বলেও জানান তিনি। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় হামে মৃত্যু হয়েছে 3 জনের। নতুন শনাক্ত রোগী 1032 জন। এদিকে ঈদের ছুটি শেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, আর এতে সংখ্যা বাড়ছে আবারও হাম সংক্রমণ বাড়ার। সে সঙ্গে অতিরিক্ত গরমে শিশুদের চিকেন পক্স ও ডায়রিয়া ভাবাচ্ছে চিকিৎসকদের। সংক্রমণ এড়াতে অসুস্থ শিশুদের আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দেওয়ার পরামর্শ চিকিৎসকদের। 3 মাসের কম সময়ে 6 শতাধিক প্রাণ কেড়ে নিয়েছে হাম। পাশাপাশি আক্রান্ত হয়েছে প্রায় 90,000 মানুষ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই আক্রান্ত হয়েছে পরিবারের অন্য সদস্য থেকে, আবার কেউ সংক্রমিত হাসপাতাল থেকেই। সবসময় বাসায় থাকতে, মানুষের ভিড়ের মধ্যে না বের হতে, তাহলে ছড়াতে পারে এটা। আবার নারী শিশু নিয়ে যাওয়ার পরে মনে করে জায়গায় ভর্তি করার কোনো আর পরিবর্তন হয় না, কোনো আর বেশি হয়ে যায়। বাসায় কারোর হয়নি, কিন্তু ওর যেখানে ভর্তি করছিলাম ওখানে অনেক বাচ্চাদের হাম ছিল, তার পরবর্তী যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন আক্রান্তের সংস্পর্শে গেলে সংক্রমিত হওয়ার ঝুঁকি আছে। ঈদের ছুটি শেষে স্কুল খোলা নিয়ে তাই শঙ্কায় চিকিৎসকরা। বলছেন এতে আবারও বাড়তে পারে হামের সংক্রমণ। হামের সংক্রমণ হচ্ছে এখনো, তবে পূর্বের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে আমার। পেশেন্ট কম পাচ্ছি, তবে ছুটির পরে এখন আবার মানুষের সমাগম বেড়ে যাবে রাজধানীতে, স্কুল কলেজ খুলে যাবে। এই সময় আবার একটা হামের সংক্রমণ বাড়ার সম্ভাবনা আছে আমার মনে হয়। অতিরিক্ত গরমে হামের সঙ্গে সঙ্গে শিশুদের চিকেন পক্স, ডায়রিয়াও ভাবাচ্ছে চিকিৎসকদের। তাদের পরামর্শ, হাম যাতে না ছড়ায় অসুস্থ শিশুদের রাখতে হবে আইসোলেশনে। হামের পাশে চিকেন পক্স, ভাইরাল ফিভার, ডায়রিয়া, গরমে ডায়রিয়াও বেড়ে যাবে। যতটুকু সম্ভব যে আইসোলেশন রাখা এবং তার ট্রিটমেন্টটা কন্টিনিউ করলে সংক্রমণ যাতে না ছড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের। হামে আক্রান্ত শিশুদের সঠিক আইসোলেশনে রেখে বাসায় চিকিৎসা দিলেও অনেক শিশু সুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বিইআরসি বিদ্যুতের দাম বাড়ালেও নিম্ন আয়ের 65% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় দ্বিতীয় দফায় ডিজেলের দামও বাড়ায়নি সরকার। সচিবালয়ে ব্রিফ করেন তথ্যমন্ত্রী ও উপদেষ্টা। বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের সরকারের দুর্নীতির বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ জ্বালানির ধারাবাহিক মূল্যবৃদ্ধির চাপে জনজীবন ক্ষোভ প্রকাশ করে দাম কমানোর দাবি উঠেছে। এদিকে বিদ্যুৎ সাশ্রয় ও নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় এরই মধ্যে সরকার বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানালেন, নিম্ন আয়ের 65% গ্রাহককে বর্ধিত দামের আওতামুক্ত রাখা হয়েছে। এমনকি সাধারণ মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দামও বাড়ায়নি। বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাজারে বড় কোনো প্রভাব ফেলবে না। 50-এর নিচে যারা থাকেন তাদের জন্য একটা মূল্য স্তর, আর যারা 75-এ যান তাদের জন্য একটা মূল্য স্তর, এবং আমরা বলতে পারি এটা খুবই কম মূল্যে এই বিদ্যুৎটা দেওয়া হয়। তাদের বিদ্যুতের মূল্য বাড়ানো হয়নি। বিইআরসি সব ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বাড়িয়েছিল, কিন্তু সরকার অ্যাপিল করে এই বিদ্যুতের মূল্য আগের জায়গায় রেখে দিয়েছে। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। বাজারে জিনিসপত্রের দাম, বিশেষ করে কাঁচা বাজার, সবজির মূল্য আমি দেখি বেশ তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে। তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের লাগামহীন দুর্নীতি এবং অতিরিক্ত আমদানি নীতির কারণে জ্বালানি খাতে সংকট সৃষ্টি হয়েছে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার কথা চিন্তা করে এ খাতে বিশাল ভর্তুকির তুলনায় দাম বেশি বাড়ানো হয়নি। আমাদের দেশের মাটির নিচে নিশ্চিতভাবে বেশ কিছু জ্বালানির পরিমাণ আছে, তা কেন উত্তোলন করার উদ্যোগ না নিয়ে আমদানি নির্ভর করে রাখা হলো কেন? যে এই অপরাধগুলি যখন প্রায় 1 দশক 1.5 দশক যাবৎ হয়েছে, লুটপাটের কালো টাকার মালিক যারা হয়েছেন দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। 41,000 কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, খেলাফি ঋণের দিকে তাকাই, এখান থেকে মানি লন্ডারিং এর পরিমাণের দিকে তাকাই, তাহলে কিন্তু এই 41,000 কোটি টাকা কিন্তু কিছুই না। বিদ্যুতের দুর্নীতির চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে বলেও মন্তব্য করেন জহিরুদ্দিন স্বপন। দুর্নীতির যে একটা চক্র। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। হ্যাট্রিক শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ বাংলাদেশের। দক্ষিণ এশিয়া নারী ফুটবলের মুকুট পুনরুদ্ধার ভারতের। মারিয়াদের 3-1 গোলে হারিয়ে রেকর্ড 6ষ্ঠ শিরোপা জয় সঙ্গীতাদের। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়ার কথা জানান তিনি। চলতি মাসে আসছে 2026-27 সালের বাজেট প্রকল্প। এ নিয়ে নানা মহলে চলছে আলোচনা। এরই মাঝে সিডাপে সংকট মুহূর্তের বাজেট শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে জাতীয় সংবাদ মাধ্যম চর্চা। কৃষি খাতে বরাদ্দ বাড়ানো, শিল্প খাতে বাজেট ও পরিকল্পনা, তেল, বিদ্যুৎ, পরিবেশ, রেমিটেন্স, আমদানি রপ্তানি সহ বিভিন্ন খাতে নানা সংকট, প্রতিবন্ধকতা ও আকাঙ্ক্ষার কথা বলেন আলোচকরা। এছাড়া জ্বালানি সমস্যা, ট্যাক্স, সিঙ্গেল উইন্ডো, ব্যাংকিং খাত, দক্ষ মানব শক্তি নিয়ে বাজেটে আলোচনার কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। আমাদের ডাইভার্সিফিকেশন যে কয়েকটা জায়গায় হতে পারে, তার মধ্যে এগ্রিকালচার এবং এগ্রো প্রসেসিং একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সবচেয়ে বেশি মানুষকে আমরা আবার সেখানে যুক্ত করতে পারি। জবরদস্তি কোনো সমস্যার সমাধান করা যায়। কর্মসংস্থান তৈরি করেই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবো। আলোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, বাজেটে 60,000 কোটি টাকার রিকভারি ও রিকনসিলিয়েশন প্রকল্প নেওয়া হয়েছে। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার বলেও জানান তিনি। 60,000 কোটি টাকার একটা রিকভারি রিকনস্ট্রাকশন প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তরুণদের স্টার্টআপ, নারী উদ্যোক্তাদের এবং অন্যান্য উদ্যোক্তাদের মিলে 60,000 কোটি টাকার একটা প্যাকেজ, অর্থায়ন প্যাকেজ ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক নীতির মধ্যে আসছে। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। জিডিপিতে 3% হিস্সা আর 10 লাখ মানুষের কর্মসংস্থান। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নীতিকৌশলের অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল খাত।
ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করা সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর সুযোগ আর বিশ্ববাজারের সম্ভাবনা দুয়ে দুয়ে 4 মিলিয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ঈশিতা আক্তারের রিপোর্ট। এভাবেই গভীর মনোযোগে ইস্পাতের ভারী পাত কেটে তৈরি করা হচ্ছে হালকা শিল্পে দরকারি যন্ত্রাংশ। এক একজন শ্রমিকের অভিজ্ঞতা 20 থেকে 25, কারো আবার 35 বছরেরও বেশি। তবে অভিজ্ঞতার দীর্ঘ পথ পাড়ি দিয়েও প্রত্যাশা প্রাপ্তির হিসেবের খাতায় মেলাতে পারেননি কাঙ্ক্ষিত মজুরি। 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হয় আমাদের। বেতন 16,000 টাকা পাই, খুবই কষ্ট হয়ে যায়, কাজ করেও আর কি চলতে আমাদের কষ্ট হয়ে যায়। 15,000 টাকার মতো বেতন পাই। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। দশকের পর দশক ধরে এমন অভিযোগের গণ্ডিতেই চলছে তাদের কর্মযোগ্য। তবে করোনার ধাক্কায় মন্দার কবলে পড়া শিল্পমুখী অর্থনীতি নতুন করে চিনিয়েছে চরম বাস্তবতা। এই ব্যবসাটা শুরু করছি, কিন্তু দেশে যে পরিস্থিতি, ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। কিনতেছি বেশি দাম দিয়ে, বিক্রি করতে পারতেছি না। হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে এ খাতের অভ্যন্তরীণ বাজার 40,000 কোটি টাকার, আর জিডিপিতে এ খাতের অবদান 3%। কর্মসংস্থান ও দরকারি যন্ত্রপাতির যোগান নিশ্চিত করা উদ্যোক্তারাও বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর ব্যাংক ঋণের সহজ সুবিধা না থাকায় দেয়ালে পিঠ ঠেকেছে তাদেরও। তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে যাইতেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সবগুলো চাপ আমরা এখন একসাথে নিয়ে এখন ব্যবসাটা আসলে টাফ হয়ে যাচ্ছে আমাদের করা। সম্ভাবনার বিশ্ববাজার ধরতে ও অভ্যন্তরীণ শিল্পের সূতিকাগার হয়ে থাকতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান এ খাতের উদ্যোক্তারা। মেরামত সেবার উপর ব্যাট 15%, তো এখন একসাথে মেরামত করলাম, ওখানে তো 15% যদি পুরোটার উপরে হয় আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মাথায় রেখে দেশের হালকা প্রকৌশল খাতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। আমাদের যে ফরেন মিশনগুলো আছে, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদেরও কিন্তু জানা দরকার যে আমাদের কী কী পণ্য আছে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেগুলো আসলে ওই দেশের বাজারে রপ্তানি হতে পারে। তো সেই বিষয়গুলোর পরিচিতিও কিন্তু সেভাবে হচ্ছে না। রাজধানী ধোলাইখাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা হালকা প্রকৌশল ক্লাস্টারে কম বেশি 80,000 প্রতিষ্ঠানে জড়িত প্রায় 10 লাখ মানুষ ও তাদের পরিবারের ব্যয় মেটানোর রোজগার। শ্রমিক এবং উদ্যোক্তা সবাই এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে আসন্ন জাতীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে হুমকির মুখে পড়তে পারে সম্ভাবনাময় এই খাতটি। তাই মেরুদণ্ড খ্যাত এই খাতটিকে টিকিয়ে রাখতে কাঁচামাল আমদানিতে কর কমানো এবং সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। ঈশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ট্রলার থেকে 50 জনকে উদ্ধারের সঙ্গে চক্রের 9 সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ অপহরণের শিকার, আবার চাকরির প্রলোভনে প্রতারিত হয়েছেন কেউ। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের জিম্মি করে নির্যাতন চালিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। রাতের আঁধারে কক্সবাজার মেরিন ড্রাইভ এলাকায় সাগরে অবস্থানরত ট্রলারে তোলা হয় বিভিন্ন জেলার লোকজনকে। তাদের মধ্যে ছিলেন নরসিংদী, নওগাঁ, চট্টগ্রাম, কক্সবাজার সহ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা। লক্ষ্য ছিল সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাড়ি দেওয়ার। খবর পেয়ে অভিযানে নামে কোস্টগার্ড। শুরু হয় একের পর এক নৌযান তল্লাশি। এক পর্যায়ে সন্দেহভাজন ট্রলারটিকে থামার সংকেত দেয় কোস্টগার্ড। তবে সংকেত উপেক্ষা করে দ্রুত গভীর সাগরের দিকে পালানোর চেষ্টা করে ট্রলারটি। পরে ধাওয়া করে টেকনাফের বাহারছড়া উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে ট্রলারটিকে জব্দ করে কোস্টগার্ড। মালয়েশিয়াগামী অর্ধশত ভুক্তভোগীকে উদ্ধারের সঙ্গে 9 মানব পাচারকারীকে আটক করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ অপহরণের শিকার, আবার চাকরির প্রলোভনে ফাঁদে পড়েছেন কেউ কেউ। তাদের অভিযোগ, জিম্মি করে নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করত চক্রটি। যা আমার কাছে যা ছিল নগদ সব নিয়ে নিচ্ছে, ফোন, টাকা নিয়ে অপহরণ করছে, মারছে। মোবাইলগুলো আমরা 3 জনের কাছে মোবাইল ছিল, মোবাইলগুলো নিয়ে নিচ্ছে ওরা। তখন আমাদেরকে নিয়ে গেছে পাহাড়ের দিকে, অপহরণ করে আমাকে দালালের মাধ্যমে বিক্রি করে ফেলেছে। তোমার বাড়িতে ফোন দাও, নাহলে তোমাকে মারা লাগবো, মারধর করে। পরে কী বলবো, আমি বাদ দিয়া আর কথা শুই না
বলেছি বাড়িতে ফোন দা। শুক্রবার দিবাগত রাতে উদ্ধারের পর ভুক্তভোগীদের টেকনাফ কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা ও খাদ্য সহায়তা দেওয়া হয়। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, বিদেশে চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের টেকনাফে এনে গোপন আস্তানায় আটকে রাখা হতো। পরে তাদের উপর নির্যাতন চালিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করত সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র। সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। মানব পাচার চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। তরুণদের টার্গেট করে হানি ট্র্যাপ আদায় করত মুক্তিপণ, ফাঁদে ফেলে উবার চালক লোকমান সর্দারকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মূল হোতাসহ 4 জনকে গ্রেফতার করেছে পিবিআই। এদিকে মানব পাচার ও প্রতারণা চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 4। তরুণদের টার্গেট করত একটি চক্র, হানি ট্র্যাপের ফাঁদে ফেলে দাবি করত মুক্তিপণ। দুপুরে সংবাদ সম্মেলনে পিবিআই জানায়, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগে চক্রের মূল হোতা SM সালমান সহ 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সম্প্রতি তুরাগ নদ থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা লোকমানও এ চক্রের শিকার বলে জানানো হয়। মূলত লোকমানের গাড়ি হচ্ছে সে ভাড়া চায় 30 তারিখ মধ্যরা তাকে এই আসামি ফোন থেকে তাকে ফোন দেয়, আসতে বলে, কথা বলতে বলে, আসো একটা পর্যায়ে তার ট্রাভেল করে সে কার নিয়ে এদিকে ইতালি, জার্মানি বা ইউরোপে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানব পাচার চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা স্বীকার করে এমন একাধিক ঘটনায় গ্রেপ্তারকৃতরা জড়িত থাকার কথা জানিয়েছে। আসামিদের এবং ভিকটিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আমরা আরো কয়েকজন ভিকটিমের সন্ধান পেয়েছি, তারাও এই চক্রের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হয়েছেন। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব 4। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। ধারণ ক্ষমতার 4 গুণ বন্দি নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চল ভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই প্রকল্প জটিলতা সৃষ্টির পাশাপাশি ব্যয়বহুল হয়ে উঠবে বলে শঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-এর বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350 রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্দর্শ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরনো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না
তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরও বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণীবিভাগ করে আলাদা জেলখানা দেখিনি। সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশি হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দেশের বাইরের খবর। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তরে বিশাল সমাবেশে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ 5 দফা দাবি তুলে ধরেছে সিজেপি। সমর্থন জানিয়ে বিক্ষোভে যোগ দেন লাদাখের পরিবেশ ও শিক্ষা অধিকার কর্মী সানাম ওয়াংচুকও। সমাবেশ ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। এদিন কয়েকজনকে আটকও করা হয়েছে। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দিল্লির যন্তর মন্তরে সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি পালন করল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। শনিবার সকাল থেকে সমাবেশের স্থলে জমায়েত হতে শুরু করেন সমর্থকরা। পরে সেই ভিড় শত শত তরুণ, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে বড় আকারে রূপ নেয়। নিট ইউজি 2026 সালের প্রশ্নফাঁস কেলেঙ্কারি এবং সিবিএসইর অনস্ক্রিন মার্কিং পদ্ধতি নিয়ে ওঠা অভিযোগকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা, যার নেতৃত্ব দেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নেতৃত্ব দিতে শনিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ভারতে পৌঁছান তিনি। আন্দোলনে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতির অভিযোগ তোলেন জেনজি নেতা দীপকে। তিনি দাবি করেন, শাসক দল বিভিন্ন সময় ধর্মীয় পরিচয় ও বিশ্বাসকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। বিক্ষোভে অংশ নিয়ে নতুন মাত্রা যোগ করেন লাদাখের পরিবেশ ও শিক্ষা অধিকার কর্মী সোনম ওয়াংচুক। বলেন, এটি শুধু প্রশ্নফাঁস বা পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভারতের শিক্ষা ব্যবস্থার দীর্ঘমেয়াদী সংকটের প্রতিফলন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন না আসায় হতাশা থেকে আন্দোলনের পাশে দাঁড়ানোর কথা জানান ওয়াংচুক। এর আগে যন্তর মন্তর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। বাড়ানো হয় প্রশাসনিক নজরদারি। সংঘর্ষ এড়াতে কয়েকজন সিজেপি কর্মীকে আটকের তথ্য দিয়েছে ভারতীয় গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতা হারানোর মধ্য দিয়ে অস্তিত্ব সংকটের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভার পর এবার লোকসভাতেও মমতার দলে ভাঙনের ইঙ্গিত মিলছে। এর মধ্যে কলকাতার মেয়রের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে 8 জুন দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয় বড় ধরনের ফাটল। বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 7 জন বিধায়ক বিদ্রোহ ঘোষণা করে প্রধান বিরোধী দল হিসেবে স্বীকৃতি আদায় করেন। এবার সেই ভাঙনের ঢেউ লেগেছে লোকসভাতেও। তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের একটি ফেসবুক পোস্ট মূলত এই ভাঙনের জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে, যার প্রমাণ মেলে শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংসদীয় কমিটির বৈঠকে। গুরুত্বপূর্ণ এই বৈঠকে দলের মাত্র 4 জন লোকসভার সাংসদ উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যম বলছে, অন্তত 13 জন সাংসদ লোকসভায় নিজেদের আলাদা পরিষদীয় দল হিসেবে দাবি করতে পারেন।
এত কেঁদেছিলেন তাতে জল জমে গেছে। লোকসভার পাশাপাশি রাজ্যসভার 13 জন সাংসদের মধ্যেও বেশ কয়েকজন বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন বলেও গুঞ্জন উঠছে। তৃণমূলের এই করুণ দশা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি নেতৃত্বরা কটাক্ষ ও ট্রোল করতে ছাড়ছেন না। গেঞ্জি লুঙ্গির হাত থেকে পুরসভা বাঁচানো। রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি বদলে যাওয়ায় আনুষ্ঠানিকভাবে কলকাতার পদ ছাড়ার কথা নিশ্চিত করেছেন ফিরহাদ হাকিম। যারা হয়তো আমার থেকেও বেশি দাপুটে মেয়রের চেয়ার চালিয়ে গেছেন তাদের প্রতি অসম্মান। তাই আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি। দলের ভাঙনের মুখে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে 8 জুন দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে মাটির নিচের বাংকার ছিল জীবন রক্ষার অন্যতম উপায়। বর্তমান বৈশ্বিক অস্থিরতার যুগে সেই কৌশলই এখন লাভের মুখ দেখাচ্ছে দেশটির তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের। আধুনিক প্রযুক্তি ও যুদ্ধকালীন সুবিধাযুক্ত এসব বাংকার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ। বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। বিভিন্ন অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির গোটা বিশ্ব। এসব সংঘাতে ভারী সমরাস্ত্রের ব্যবহার হচ্ছে হর হামেশাই, এমনকি নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও উঠতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে জার্মানের সুরক্ষায় এখনও সবচেয়ে কার্যকর কৌশল মাটির নিচের বাংকার। আর এই চিরচেনা বাংকার ব্যবসাকেই সম্পূর্ণ নতুন রূপ দিচ্ছেন জার্মানির কয়েকজন উদ্যোক্তা। বৈশ্বিক নিরাপত্তা সংকটের মাঝেই তারা গড়ে তুলেছেন ডয়েচেস শুটসরাম সেন্ট্রাম বা জার্মান নিরাপদ আশ্রয় কেন্দ্র। আগামী 20 থেকে 100 বছরের মধ্যে জার্মানিতে কি পরিস্থিতি দাঁড়াবে তা কেউ জানে না। আর এই অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই সমাজের সব পেশার মানুষ উদ্বিগ্ন। তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন সামনে একটি বড় ঝুঁকি রয়েছে, আর সেই ঝুঁকি মোকাবেলায় তারা নিজ উদ্যোগে অবকাঠামোগত প্রস্তুতি নিচ্ছেন, তৈরি করছেন ব্যক্তিগত শেল্টার। এটি আসলে সন্তানদের নিরাপত্তার জন্য একটি আগাম সতর্কতা। বাংকারের আধুনিকায়ন নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। আলট্রা মডার্ন বা অতি আধুনিক পদ্ধতিতে তৈরি এসব বাংকারের বাইরের জগতের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগের জন্য রাখা হয়েছে বিশেষ প্রযুক্তিগত ব্যবস্থা। কেবল যোগাযোগই নয়, জরুরি বিদ্যুৎ সেবা এবং দীর্ঘ সময় টিকে থাকার জন্য খাবার ও পানির সরবরাহ নিয়েও ভেবেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। যুদ্ধকালীন এই নিরাপদ আশ্রয় কেন্দ্রের প্রতি এরই মধ্যে জার্মানির সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে। উদ্যোক্তারা মনে করেন এটি কেবল একটি লাভজনক ব্যবসায়ী নয়, বরং যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে দেশের মানুষের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই মুহূর্তে আমি আছি রাজধানী বার্লিনের মাটির কমপক্ষে 30 ফুট গভীরে তৈরি করা একটি বাংকারে। আদিম যুগ থেকে চলে আসা জীবন রক্ষার এই কৌশল এখনো বেশ প্রাসঙ্গিক এবং কার্যকরী। তবে যুদ্ধ কিংবা সংঘাতের কারণে মানবিক বিপর্যয়ের দিনগুলো যাতে কখনোই না আসে, এমন প্রার্থনা সাধারণ জার্মানদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কাতার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিতে প্রথম স্থান অর্জনকারী ডক্টর হুসাইন মোহাম্মদ নাইমুল হক সহ নবীন গ্রাজুয়েটদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এদিন কাতার বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বাংলাদেশের শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশিরা শিক্ষা, গবেষণা ও পেশাগত ক্ষেত্রে যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন তা বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। চট্টগ্রাম সমিতি কাতার এই সংবর্ধনা আয়োজন করে। বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা ফুটবল দল। ইনজুরির কারণে পুরো আসর থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। শুক্রবার আর্জেন্টিনা দলের অনুশীলনের সময় চোট পান এই সেন্টার ব্যাক। শনিবার দলের পক্ষ থেকে জানানো হয় 27 বছর বয়সী এই ফুটবলার ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না। আর্জেন্টিনা এক বিবৃতিতে জানিয়েছে, লিওনার্দো বালের্দি তার ডান পায়ের সোলিয়াস পেশিতে চোট পাওয়ায় বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছেন না। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়। ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্সেইয়ের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের পর গেল সপ্তাহে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পান এই ফুটবলার। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে 11টি ম্যাচ খেলা এই ফুটবলার বদলি হিসেবে আর্জেন্টিনা এখনও কোনো খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি। প্রবাসের সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দেব আর একবার। বাংলাদেশ তুরস্ক যৌথ প্রতিরক্ষা কমিটি গঠনের সিদ্ধান্ত। প্রতি বছর হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। তারেক রহমানের সঙ্গে হাকান ফিদানের সাক্ষাৎ।
পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা, 24 ঘন্টায় 8 জেলা দিয়ে ছেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজেপি। চাঁপাইনবাবগঞ্জে আনসার সদস্য মোতায়েন। আমি একজন ধর্ষিতার বাবা, আমি একজন খণ্ড বিখণ্ড লাশের বাবা, ধর্ষিতার বাবা হয়ে থাকতে চাইনি। আমাকে সেই নাম প্লিজ ফিরিয়ে দেন। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় রবিবার, দ্রুত কার্যকর চান বাবা। শিশু নির্যাতন রোধে সমন্বিত উদ্যোগ চান পেশাজীবীরা। টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।